দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ে সঙ্গে রয়েছে আমি হাসান মাহমুদ। দর্শক, যুদ্ধের দামামা বেজেই চলেছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টে হামলার 11তম দিন চলছে। এই মুহূর্তে সবশেষ যে খবর তা হলো কাতার ও ইরাকের এবং সবশেষ আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এর আগে ইরানি হামলায় বিদ্যুৎহীন হয়ে পড়ে ইসরায়েলের একাংশ। অন্যদিকে নজিরবিহীন শক্তি ব্যবহার করে তেহরানের সর্বোচ্চ সামরিক দফতরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর দাবি তেল আবিবের। মার্কিন হামলাকে আগ্রাসন বলল ভ্লাদিমির পুতিন। পাল্টা হামলার ছক কষছে ইরান। মার্কিন সতর্কতার পর আকাশসীমা বন্ধ করেছে কাতার। এছাড়াও দেশের যে অন্য খবরগুলো রয়েছে তার মধ্যে সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে, মব সৃষ্টি করা কারো কাম্য নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটি একটি দেশের খবর জানিয়ে রাখলাম। দর্শক, মূলত আমরা আজকে ইরান ইসরায়েলের যুদ্ধ বিষয়ে আলোচনা করব। ইরান এবং ইসরায়েল যে যুদ্ধে জড়িয়েছে, আসলে সেই যুদ্ধের রাশ টানবে কে? দর্শক, আমাদের এই আলোচনা অংশগ্রহণ করার জন্য 3 জন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার ডানে রয়েছেন অধ্যাপক মাহবুব কায়সার, প্রক্টর ঢাকা, সহকারী প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাইরে রয়েছেন জনাব সিরাজুল ইসলাম, সাবেক সম্পাদক রেডিও তেহরান এবং হেড অফ নিউজ এশিয়ান টেলিভিশন, বর্তমানে রয়েছেন এশিয়ান টেলিভিশনে। এবং সবশেষ রয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসি, ভূ রাজনীতি বিশ্লেষক হিসেবে তিনি অধিক পরিচিত। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি যদি আলোচনার আসলে খুব বেশি ভূমিকা দিতে চাই না, যুদ্ধ চলছে এবং ঠিক কিছুক্ষণ আগেই একটি ব্রেকিং যেটাকে আমরা বলি সেই সংবাদ পেয়েছেন এবং সেটা বললামও যে যেই আশঙ্কা করা হচ্ছিল যে ঘাঁটিগুলোতে আক্রমণ, অর্থাৎ যে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই কিন্তু মার্কিন ঘাঁটি রয়েছে এবং সবশেষ সব কিছু উপেক্ষা করে সেই ঘাঁটিতে কিন্তু হামলা হলো ইরানের। জনাব আব্বাসি, আপনার কাছে একটু যদি বলি যে এখন কি ভাবছেন, আসলে যুদ্ধ কি আরও ছড়ালো? আমার মনে হয় যে যখন ইরানের হচ্ছে যে নিউক্লিয়ার সাইটসগুলো, যেমন হচ্ছে ফোর্দো, নাতানস, ইস্পাহান, এই 3টার উপরে যখন যুক্তরাষ্ট্র নিজে একটা নিরপেক্ষতার ভানটা পরিহার করে যখন ইসরায়েলের সাথে ইসরায়েলের আগ্রাসনে ওরা একাত্মতা প্রকাশ করলো এবং B-52 স্টেলথ বম্বার নিয়ে আসলো এবং ওখান থেকে যে বাংকার বাস্টিং যে বম্বসগুলো আছে, এক একটার ওজন 13,000 কেজি এবং এটা হচ্ছে 60 ফিট কংক্রিট বা 200 ফিট হচ্ছে মাটির নিচে এটা হচ্ছে ভেদ করতে পারে। তো ইসরায়েল কিন্তু বারবার ধরে ওখানে বলছিল, বিনিয়ামিন নেতানিয়াহু এবং হচ্ছে তার ক্যাবিনেটের যারা মন্ত্রী যারা আছে, যে এখানে হচ্ছে আমরা হচ্ছে ওদের এয়ার ডিফেন্স যেটা আছে এটা হচ্ছে যে ওটা কিন্তু পুরোপুরি নক আউট করে ফেলেছে, কিন্তু এখন এই যে নিউক্লিয়ার বাংকার্সগুলো আছে এত এখানে হচ্ছে যে মাটি এত নিচে, এটার জন্য যুক্তরাষ্ট্রের হচ্ছে আমাদের সহযোগিতা লাগবে। এবং আমরা দেখলাম যে হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প তার বহু বছরের যে কমিটমেন্ট, যে উনি বলেছে যে উনি হচ্ছে আর ফরএভার ওয়ার, মানে হচ্ছে মানে অনন্ত যুদ্ধের মধ্যে উনি জড়াবেন না, যেটা বলছে সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্টের যে এটা হচ্ছে যে একটা কলঙ্কজনক একটা অধ্যায়, উনি এটা জড়িত, উনি কিন্তু ওই একই অধ্যায়ে উনি কলঙ্কিত হলেন। 2 নম্বর হচ্ছে তখনই কিন্তু, এবং আবার তার সাথে সাথে হচ্ছে এরভিন প্রিজন যেটা আছে, যেটা হচ্ছে সবচেয়ে বড়, যেটা হচ্ছে যে এখানে হচ্ছে পলিটিক্যাল প্রিজনার যাদেরকে আছে, রাজনৈতিক বন্দীদেরকে রাখার জন্য ওখানেও বোম্বিং করা হলো। এবং তখন একসাথে বিনিয়ামিন নেতানিয়াহু এবং হচ্ছে হোয়াইট হাউসের যে প্রেস সেক্রেটারি মিস লেভিট, ক্যারোলাইন লেভিট, দুজনই বললেন যে রেজিম চেঞ্জটা হচ্ছে আমাদের মানে মূল লক্ষ্য না, বাট এটা যদি একটা আউটকাম হয় এটা মন্দ হবে না। দেখুন একভাবে ওরা কিন্তু দেখুন হচ্ছে যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নর্মস অফ ডিপ্লোমেসি বা মাল্টিল্যাটারাল সিস্টেমের সব রকমের নিয়মকে ওরা হচ্ছে একেবারে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবং একই কারণে কিন্তু আমরা আগে হচ্ছে দেখলাম যে পশ্চিমা বিশ্বে যখন হচ্ছে রাশিয়া যখন রাশিয়ার এখানে পুতিনের নেতৃত্বে, ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে ইউক্রেনে যখন ইনভেট করলেন, তখন কিন্তু এখানে রাশিয়ার উপর স্যাংশনস হলো, রাশিয়ার সমালোচনা ঝড় বয়ে গেল। তাহলে আমরা দেখছি যে এক ধরনের হচ্ছে হিপোক্রেসি। এখন আপনার প্রশ্নের উত্তরে চলে আসি। এখন তখন থেকে কিন্তু ইরান তখন বলেছিল হচ্ছে যে ওরা হচ্ছে ইরানের সামনে হচ্ছে 3টা অপশন আছে, যেটা আমরা আপনার সাথে এক হচ্ছে যে ডু নাথিং, কোনো কিছু করো না, চুপ করে থাকো এবং অপেক্ষা করো যে ওদের ডিএসকেলেশন করার জন্য। এবং বাট ইরান বলেছে হচ্ছে তারা হোয়াইট হাউসের দরজার সামনে গিয়ে
মানে হচ্ছে নতজনু হয়ে ওরা হচ্ছে সারেন্ডার করবে না বা একটা অসম্মানজনক একটা চুক্তিতে সাইন করবে না। 2, মানে চুজ এ টাইম টু স্ট্রাইক অ্যাট ইউর ওন বিডিং, তার মানে হচ্ছে নিজের সময় মতো এখানে সময় সুযোগ বুঝে তারা হচ্ছে স্ট্রাইক করবে। আর 3 হচ্ছে যেটা ওয়াইডলি অ্যান্টিসিপেট করা হচ্ছিল যে পুরো মধ্যপ্রাচ্য বিশেষত গালফে আপনার সৌদি আরেবিয়া, ইজিপ্ট, আপনার কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, ইজিপ্ট, এই সবগুলো জায়গায় কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ঘাঁটি আছে এবং এর মধ্যে আল উদাইদের হচ্ছে যে সবচেয়ে বড় যে ঘাঁটি এটা কাতারে আছে। এবং এইটা এখন যেটা দেখা গেল হচ্ছে যে ইরানের যে সরকার এবং ওর প্রবল চাপে আছে এবং হচ্ছে অবভিয়াসলি এখানে ডিভাস্টেশন হয়েছে এবং এখানে হচ্ছে ওদের মিলিটারি কমান্ডের এবং আইআরসিজি যে হেড যারা আছে এবং নিউক্লিয়ার সায়েন্টিস্ট যারা আছে এবং বাসিস মিলিশিয়ার যারা হেড আছে তাদেরকে কিন্তু অনেকেই কিন্তু শীর্ষস্থানীয় নেতৃত্ব কিন্তু ওয়াইপ আউট করা গেছে। সবাই মনে করছে ইরানের ক্যাপাসিটি শেষ, কিন্তু এই সময় কিন্তু ইরান হচ্ছে যেখানে আল উদাইদে এখানে স্ট্রাইক করে এবং হচ্ছে যে আবার আপনার এখানে ওই আপনার কাতারে আল উদাইদে স্ট্রাইক করে যে ধারণা করা হচ্ছে দোহাতে এক্সপ্লোশন শোনা গেছে, ইরাকে শোনা গেছে এবং ইউইতেও বোধহয় এখন এটা শুনছি যেখানে এখন এটা কনফার্মড হবে না কিনা, ওরা কিন্তু বলে দিয়েছে হচ্ছে যে ওরা দে হ্যাভ ম্যাচ দেয়ার ওয়ার্ডস উইথ অ্যাকশনস। এখন এটার পর কি যুক্তরাষ্ট্রকে আরো বড় একটা কাউন্টার রিয়াকশন দিবে এবং এটা হচ্ছে দেখার বিষয়, তাহলে কিন্তু আরো কিন্তু বেড়ে যাবে। এবং আরো একটা বড় একটা আশঙ্কা এখন বেড়ে যাচ্ছে যে এই যে হরমুজ প্রণালী যেটা দিয়ে হচ্ছে যে আপনার যে 21% যেতে আপনাদের এখানে যে তেল বাড়ে ইরান যদি বন্ধ করতে বা করার সেটা তো বড় ধরনের একটা, এটা কিন্তু পুরো বিশ্বের অর্থনীতি পুরো কিন্তু উল্টে যেতে সেটা সেই প্রসঙ্গে আসছি। হরমুজ প্রণালী ভিন্ন প্রসঙ্গ নিয়ে আমরা আসছি। আমরা জনাব সিরাজুল ইসলাম, আপনি তো দীর্ঘদিন রেডিও তেহরানে কাজ করেছেন এবং তেহরানেই অবস্থান করেছেন এবং ইরানের মোটামুটি ইরান সম্পর্কে আপনার ধারণা অনেক ধারণা রয়েছে এবং তেহরান সম্পর্কে ধারণা রয়েছে। যদি একটু বলি যে এই মুহূর্তে আসলে তেহরান কতটা সুরক্ষিত এটা যেমন জানতে চাইব, বা এই মুহূর্তে আপনার যে ধারণা, আপনি সেখানে ছিলেন, তার গতি প্রকৃতি আপনার জানা আছে সেই শহরটার। আর দ্বিতীয়টা, এই যে হামলাটা হলো, নতুন করে যে হামলা ঘাঁটিগুলোতে হচ্ছে, বা এখন পর্যন্ত আমরা 3টি ঘাঁটির কথা সবশেষ জানলাম, আরও বেশ কিছু ঘাঁটি সম্ভবত 6টি বা 7টি দেশে ঘাঁটি রয়েছে। যুদ্ধটা কি আরও প্রবল হচ্ছে, না আসলে এটার কি হ্রাস টানার ইরান একাই লড়ছে আমরা যতদূরে এখন পর্যন্ত দেখেছি? এবং আজকে একটা বৈঠক ছিল রাশিয়ার সাথে, আপনি হয়তো জানেন, সেখানেও খুব বেশি পুতিন একটি কথা বলেছে যে তারা এটাকে দুঃখজনক বা ধিক্কার জানিয়েছে যুদ্ধকে, কিন্তু সাধুবাদ জানায়নি। কিন্তু এইটাই কি যথেষ্ট, বা ইরানের আসলে কোনো মিত্র দেখতে পাচ্ছেন? অনেকগুলো বিষয় আপনি আমি ছোট করে বলার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে তেহরান এই মুহূর্তে কতটা নিরাপদ, সেখানকার গতি প্রকৃতি কি। আমি একটু আগেও এই আলোচনায় ঢোকার আগেও আমি ফেসবুকের স্ট্যাটাস দেখছিলাম, আমার রেডিও তেহরানের সাবেক 2জন সহকর্মী তারা পোস্ট দিয়েছেন, 3জন সহকর্মীর পোস্ট আমি পেয়েছি যারা ওখানে অবস্থান করছেন। তারা তেহরানের গাজী আব্দুর রশিদ, তিনি বলেছেন যে তেহরান উত্তপ্ত তবে ভালো আছি। তার মানে তার নিরাপত্তা, তার সেফটির কথা তিনি তুলে ধরেছেন। আশরাফুর রহমান সর্বশেষ পোস্টে তিনি জানিয়েছেন যে ইরান মধ্যপ্রাচ্যে কাতারের এবং ইরাকের ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং আরও ফেসবুকে দেখলাম যে সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিতে হামলা চালিয়েছে। আর একটা পোস্টে দেখলাম যে আমেরিকার 15টি বার্ড যে হামলা চালানো হয়েছে। আচ্ছা, এগুলো যুদ্ধের খোঁজ খবর দিলাম। আর আমাদের আরেকজন সহকর্মী ছিলেন নাসির মাহমুদ, তিনি লিখেছেন যে তিনি তেহরানে আছেন এবং যথেষ্ট টেন্স সিচুয়েশন, মানে যুদ্ধের ভেতরে নিরাপদ আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, এতটুকু। আমাদের আরেকজন সহকর্মীর খবর পাচ্ছি যে তিনি তেহরানের বাইরে গেছেন, বাট তিনি ভালো আছেন, মাঝে মাঝে বিভিন্ন পোস্ট দিচ্ছেন, খোঁজ খবর রাখতে পারছি। আমার নিজের ছোট ছেলেটা তেহরান মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ে, সে তেহরানের বাইরে আছে, সেই পাচ্ছে এখনও, তেহরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, সেই পাচ্ছে। আশা করছি যে বাংলাদেশের যে সমস্ত লোকজনকে সরিয়ে আনার চেষ্টা করেছে সেই ধারাবাহিকতায় তিনি ফিরবেন। তো তেহরানের সিচুয়েশন, গতকালকে যখন ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে আমেরিকা, তখন তেহরানে লেবু শরবত খাওয়া হয়েছে এবং উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। এটার মানে ভিন্ন থাকতে পারে, হতে পারে এরকম যে ইরান যেটা চেয়েছিল সেটাই পেয়েছে এই হামলার বন্ধ দিয়ে। সেটা হতে পারে এই যে
এখন আলটিমেটলি লিগে আছে। ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার একেবারে সুযোগটা মানে অধিকারটা বর্তে গেল, বৈধ অধিকার পেয়ে গেল। মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা চালানোর বৈধ অধিকার পেয়ে গেল ইরান। এটা এক ধরনের তাদের জন্য সুখের কথা এই অর্থে যে ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকতে পারবে না, এখান থেকে বিদেশি শক্তি হিসেবে তাদেরকে বের হতেই হবে, আউট করবোই আমরা, এটা তাদের চূড়ান্ত লক্ষ্য। এবং ইসরায়েলের অস্তিত্বও যেহেতু ইরান স্বীকার করে না রাষ্ট্র হিসেবে, তার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, বরং ইসরায়েলকে দখলদার শক্তি হিসেবে ভাবে, সেক্ষেত্রে আমেরিকার এই জড়িয়ে যাওয়ার কারণে তার ইরানের জন্য এই পথগুলো আরও সহজ হলো। এবং ইরান এখানে দুটো জিনিস, একটা আপার হ্যান্ড আছে ডিপ্লোমেসিতে। প্রথম কথা হচ্ছে যে যখন ইরানের সাথে আমেরিকার আলোচনা চলছিল, তার ভিতরেই ইসরায়েল হামলা চালিয়েছে, তার মানে কূটনীতিকে হত্যা করেছে ইসরায়েল, এবং সেই ইসরায়েলের হামলার প্রতি আমেরিকার সিগন্যাল ছিল। অতএব আমেরিকা ইসরায়েল দুইজনই, একজন সিগন্যাল দিয়ে একজন সরাসরি অন্যায় করেছে, অর্থাৎ কূটনীতিকে বাদ দিয়ে যুদ্ধের পথে গেছে। এবং ইসরায়েল ওখানে আগ্রাসী শক্তি পাশাপাশি এবং আমেরিকার সমর্থনকারী। আর গতকালকে আমেরিকা যখন ইরানের উপর হামলা চালিয়েছে, তখন আমেরিকাও কূটনীতির পথ বাদ দিয়ে আমেরিকা এই ইরানের উপর হামলা চালিয়েছে এবং ইসরায়েলকে সমর্থন করে, অর্থাৎ আমেরিকা আলাদা একটি শক্তি হিসেবে ইসরায়েলের সাথে এই যুদ্ধে জড়িয়ে গেছে ইরানের বিরুদ্ধে। তার মানে হচ্ছে যে ইরান এখানে কূটনৈতিকভাবে আপার হ্যান্ড আছে এই অর্থে যে সে কখনো বিশ্বের কেউ তাকে আগ্রাসী শক্তি বলতে পারবে না, যুদ্ধ সূচনা করেছে কথা বলতে পারবে না, এই দিক দিয়ে সে আপার হ্যান্ড আছে। আমেরিকা এবং ইসরায়েল সেই জায়গায় গিল্টি। এটা হল নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই কূটনীতিতে যেহেতু সে বিজয়ী, এখন ইরান বিজয়ী, এখন সামরিক দিক দিয়ে যে বিষয়টা আসছে, তাদের টার্গেট ছিল যে মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে হবে। মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর বৈধ উপায় কিন্তু আমেরিকা ইরানের উপর হামলা করে সেই উপায়টা বের করে দিয়েছে, পথটা করে দিয়েছে। এখন আজকে তার ফলাফল দেখছি, অনেকেই ধারণা করেছিল যে ইরানের উপরে আমেরিকা হামলা চালানোর ফলে এই যুদ্ধে ইরান ভয় পাবে এবং আমেরিকার ভয়ে আর একটি কথাও বলবে না, টু শব্দটি করবে না। কিন্তু আমরা দেখেছি গতকালকে আমেরিকা হামলা যখনই চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনার উপরে, তখনই অনেক বেশি মাত্রায় এবং লেটেস্ট মডেলের কিছু ক্ষেপণাস্ত্র যা এর আগে কখনোই ব্যবহার করেনি, যেমন খাইবার সেইখান থেকে শুরু করে আরও বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেছে এবং তার ম্যাসিভ ডিস্ট্রাকশন হয়েছে ইসরায়েলের ভিতরে। আবার আজকেও আরও কিছু লেটেস্ট প্রযুক্তির ড্রোন বা ক্ষেপণাস্ত্র এনেছে। এবং ইরান সবসময় বলছে, এবং আই বিলিভ ইট, যে তাদের ভান্ডারে যে সমস্ত লেটেস্ট অস্ত্র বা সামরিক সরঞ্জাম রয়েছে তার এখনো অনেক কিছুই বিশ্ববাসী দেখেনি, তারা ব্যবহার করেনি, এবং তার প্রমাণ কিন্তু আমরা ধীরে ধীরে পাচ্ছি। এর ধারাবাহিকতা আজকে আমেরিকার ঘাঁটিগুলোর উপরে অ্যাট দ্য সেম টাইম বা পাশাপাশি টাইমে ইরাক, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলোতে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে, পাশাপাশি সম্ভবত পার্সিয়ান গালফে আমেরিকান বার্জে হামলা চালিয়েছে। বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত বা কাতার তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। তার মানে দাঁড়াচ্ছে যে ইরান অত্যন্ত সাহসের সাথে এবং যথেষ্ট শক্তিমত্তা নিয়েই এই হামলা চালিয়েছে। ইরান জানে যে আমেরিকার ঘাঁটিতে হামলা চালালে আমেরিকা নিশ্চয়ই সেটা মাথায় রেখেই করেছে। আমি একটু জনাব অধ্যাপক মাহবুব কাসের, আপনার কাছে নিশ্চয়ই শুনেছেন একেবারেই যুদ্ধের উত্তপ্ত যে অবস্থা পরিস্থিতি, হামলা চালিয়েছে মার্কিন ঘাঁটিতে, এখন অপেক্ষা হচ্ছে পাল্টা দিক থেকে কি ধরনের জবাব আসে। আসলে মানে এই যুদ্ধটা যাচ্ছে কোন দিকে? ধন্যবাদ। আমরা জানি না আসলে কি ঘটবে, কারণ আমরা মার্কিন সমরবিদদের ভূমিকায়ও নেই, আবার ইরানেও আমাদের, কিন্তু আমরা অনুমান করতে পারি। আমার ব্যক্তিগত ধারণা, আমাদের অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত ধারণা, যেটি সিরাজ ভাই বলেছেন, যে এই যুদ্ধটা যেভাবে স্টার্ট করেছে, যে অনৈতিক পন্থাই যুদ্ধের তো অনেকভাবে যুদ্ধ হতে পারে, কোনো যুদ্ধই আসলে সমাধান নয়, কোনো যুদ্ধই কাম্য নয়, সমাধান নয়। কিন্তু একটা আলোচনা চলছে, একটা আলোচনা পঞ্চম স্তরে, পঞ্চম পর্যায়ে চলছে, ষষ্ঠ মিটিংটা হওয়ার কথা ছিল, এমত অবস্থায় এই যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে।
সেই অর্থে আপার হ্যান্ডে হয়তো অ্যাপারেন্টলি আছে, কিন্তু আমরা এটাও তো জানি না যে ইরানের আসলে সামরিক শক্তি কতটুকু। এখন যুদ্ধের কিছু ভাষা আছে, যুদ্ধে মানে আপনি কোনো তথ্য সবসময় স্পষ্ট করবেন না, সিক্রেটস, যেমন মুখে অনেক বলবেন, আবার অনেক সময় কম বলবেন। হুমকি যেটা বলছে, এটি একটা সাহস দেখানোর সাহস বিষয়টা দেখানো, বলছে। কারণ আপনি মোরাল রাখতে হবে, তো মোরাল, সাহস ধরে মোরাল রাখা রাখতে হবে, মিলিটারি মোরাল রাখতে হবে। এখন আমরা অনুমান করি যে ইরান যে বৈশ্বিক রাজনীতিটা করছে বিগত 2 দশক 3 দশক ধরে, একটা স্টেবল তারা ইকোনমিতে যারা যাচ্ছে, এবং তারা সবসময়, ইরান কিন্তু শুধু আজকে নয়, ইরান কিন্তু সবসময় একা। আপনি ইরানকে গালফের অন্য কোনো দেশের সাথে মেলাতে পারবেন না। তারা আইডিওলজিক্যালি একা, তারা জিওগ্রাফিক্যালি একা, এবং ইসরায়েল প্রশ্নে তারা সবসময় কিন্তু একা এবং একক, একক নীতিতে আছে। সুতরাং এরকম একটি জাতির ব্যাপারে আমেরিকার ভূমিকাটাও খুব স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। আমেরিকা অন্য সবার ক্ষেত্রে যেই ল্যাঙ্গুয়েজে কথা বলে, ইরানের ক্ষেত্রে ভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলে। সুতরাং এই রিয়াকশন হিসেবে এই আজকে যে ঘাঁটিতে আক্রমণ হলো, সেটি নিঃসন্দেহে ইরান কিন্তু কখনোই এই পুরো 10 দিনের ব্যবধান, 10 দিনের যুদ্ধে ইরান কখনো কিন্তু প্রোঅ্যাক্টিভ হয়ে একটি আক্রমণ করে নাই। প্রথম আক্রান্ত হয়েছে, পরে তারা রিয়াকশন করেছে। তো এটি মানে আপনি ভাবতে পারেন আলোচনার টেবিলে যুক্তি হিসাবে জাস্টিফিকেশন যে আমি আগে আক্রমণ করিনি, কিন্তু যুদ্ধ তো এই নীতি চলে না। আমেরিকা কি বসে আছে? বসে নেই তো। এখন দেখতে হবে, আমরা এটি অপেক্ষা করতে হবে সময়ের জন্য, যে ইরান তার অর্থনীতি পিস টাইমে ইরান যাদের সাথে ডিপ্লোম্যাসিটা রক্ষা করে চলছে, রাশিয়া, চায়না, তারপরে কিছুটা আমি বলবো তার্কিশ, যদিও তার্কি নিয়ে অনেকেরই অনেক রকম মতামত আছে, কারণ সে কখনো আসলে কোনো পক্ষ নেয়, মানে খুব এক ধরনের অস্পষ্টতা, অ্যাম্বিগুইটি রাখে, এক ধরনের অ্যাম্বিগুইটি রাখে। সেটি তার জিওগ্রাফিক্যাল অবস্থানের কারণেও সে তাকে রাখতে হয়। এটাও আবার নীতি। ওমানও তো রাখে, ওমানও কিন্তু একটা নিরপেক্ষ ভাব নিয়ে রাখে, ডানে বাঁয়ে যুদ্ধ, কিন্তু সে একা বসে আছে। তো সেটা রাখতে পারলে ভালো। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, ইরানকে রাশিয়া কতটা সাপোর্ট দেবে, ইরান চায়না কতটা সাপোর্ট দেবে, তাদের ইকোনমি, তাদের ট্রেড অফ করে কতটা এই যুদ্ধে জড়াবে, এটি যথেষ্ট সন্দেহের মধ্যে আমরা আছি। তবে ইরান ভাই যেটা বললেন, ইরানের কাছে ইরান এইভাবে রিয়াকশন দেখাবে, এতটা ওরা যে উদ্দেশ্যে আক্রমণটা করেছিল, সিম্পল, যে গাজা থেকে মানুষের দৃষ্টিটাকে সরিয়ে নেওয়া, এটা একটা বড় লক্ষ্য কিন্তু ছিল। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে, যেটা আমরা মিডিয়ার মাধ্যমে অথবা আমাদের পর্যালোচনা দিয়ে বুঝতে পারি, দ্বিতীয় লক্ষ্য ছিল যে আলোচনা যদি সফল, ইরান তো বহু আগে থেকে এনপিটিতে আছে, চুক্তিতে আছে, সুতরাং আপনি বলতে পারবেন না যে নতুন করে চুক্তি করো। যেটা হয়েছে, ট্রাম্প প্রথমবার এসে তাদের সাথে একটা মানে নেগোসিয়েশন ছিল, সেটা অফ করে দিয়েছে। তা না হলে তো সেই আলোচনাটাও যাওয়া লাগতো না ইসরায়েল ইস্যুতে। সুতরাং ট্রাম্পের এই ভূমিকাগুলোকে আমরা দেখি যে ইরানকে এক ধরনের ইনস্টিগেট করা হয়েছে, তুমি আসো, যুদ্ধে আসো, কারণটা হচ্ছে, আপনি যদি মিডল ইস্টে, আমেরিকান পলিসিটা কি, মিডল ইস্টে শান্তি স্থাপিত হলে, সত্যিকার অর্থে যদি শান্তি স্থাপিত হয়, এটি কোনো কালেই আমেরিকা চাইবে না। কারণ আমেরিকার ভূ রাজনৈতিক যে ইতিহাস, ইসরায়েলকে রক্ষা করতেই হবে, ইসরায়েল হচ্ছে তার একটা ভিন্নতর অংশ, উপনিবেশ। সুতরাং তার একটা সামরিক উপনিবেশ। সুতরাং এটার মধ্য দিয়ে সে শুধু গাজাকে নেবে না, সে, আপনি খেয়াল করে দেখবেন, একটু শেষ করতে, ইরানের সাথে গাজার যে দূরত্ব, ইরানের সাথে ইসরায়েলের যে দূরত্ব, এর মাঝখানে যতগুলো দেশ আছে সবগুলো দেশেই আসলে আমেরিকার করদরাজ্য হয়ে গেছে। সুতরাং এমত অবস্থায় আমেরিকা কি করে আমাদের। জনাব আব্বাসী, আপনার কাছে একটু যেতে চাই, অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। নিশ্চয়ই আমরা যে আলোচনাটি করছিলাম সেই জায়গাটি থেকে দাঁড়িয়ে যদি আমরা একটু অন্য একটা আলোচনায় যে আপনি তুলছিলেন কিছুটা, যে ইরান যেই হুমকিটা দিয়েছে হরমুজ প্রণালী বন্ধের, সেই জায়গাটিতে যদি আসলেই এটা ইতিমধ্যে সংসদ কিন্তু অনুমোদন দিয়েছে, আপনি হয়তো জানেন, এরপরে তাদের যে জাতীয় নিরাপত্তা কাউন্সিল সেখানে হবে, এরপরে প্রেসিডেন্ট তিনি স্বাক্ষর করলেই এটি হয়তো ইমপ্লিমেন্ট হবে, এরকম কিছু একটা। তো সেই ক্ষেত্রে হরমুজ প্রণালী বন্ধের ক্ষেত্রে তো মধ্যপ্রাচ্য এবং পরবর্তী যে বিশ্ব পুরোটাতেই এক ধরনের ইফেক্ট বা প্রভাব পড়বে। সেই ক্ষেত্রে আমরা আসলে বাংলাদেশ, আমরা সেই ক্ষেত্রে কতটা প্রভাবিত হব? যদিও প্রশ্নটা একেবারে নিজস্ব হয়ে যাচ্ছে, নিজেরটা চিন্তা করতে হবে, এটা কোনো মানে একেবারে দেশের অবান্তর প্রশ্ন না। এখন হরমুজ প্রণালী যেটা হচ্ছে, যে এটা বলা হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালী,
মালাক্কা প্রণালীর সাথে সাথে একটা হচ্ছে যে আপনার দক্ষিণ পূর্ব এশিয়া সিঙ্গাপুরে এখান দিয়ে, আর এটা হচ্ছে মালাক্কা আপনার হরমুজটা যেটা হচ্ছে আপনার ইরান এবং ওমানের সাথে হচ্ছে এখানে হচ্ছে ওয়াটারওয়ে দিয়ে আপনার হচ্ছে গালফের সাথে কানেক্ট করে চলে যায় আরেবিয়ান ওশানের দিকে, রেড সির দিকে। এখন এখান থেকে হচ্ছে আপনার প্রায় 1/3 হচ্ছে পৃথিবীর তেল এবং হচ্ছে আপনার 20% হচ্ছে পৃথিবীর গ্যাস সাপ্লাই হয় ওখান থেকে। এবং এখানে শুধু ইরান না, ইরানের সাথে এখানে যে ইরাকের 85% হচ্ছে তেলের এখানে যে সরবরাহ, বাহরাইন, কুয়েত, কাতার এবং কিছু অংশ হচ্ছে সৌদি আরবের হচ্ছে যেখানে তেলটা সরবরাহ করা হয়। এবং অলরেডি আমরা দেখেছি হচ্ছে যে এই যে 8 থেকে 10 দিন যেখানে যে পুরোপুরি যুদ্ধ হচ্ছে, এটা কনফ্লিক্ট বলে এখানে এটাকে আমি এটা ছোট করব না, যুদ্ধের 11তম দিন চলছে। এটা 10% কিন্তু আপনার এই যে আপনার যে ব্রেন্ট ক্রুড যেটা আছে, যে আপনার বেঞ্চমার্ক বলে, ওটা 10% দাম বেড়ে গেছে। আপনার হচ্ছে গ্যাসের যে এখানে আন্তর্জাতিক বাজারে এখানে হচ্ছে দামটা, এটা হচ্ছে 7% বেড়ে গেছে। এখন ইরানের যেটা হচ্ছে যে এখন এটা জেপি মর্গান চেস বা ইত্যাদি এখানে ওরা যারা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট করে, ওরা বলে যে 20 থেকে 25% হচ্ছে সম্ভাবনা আছে ইরান হচ্ছে হরমুজ প্রণালীটা বন্ধ করতে পারে। এবং ইরান কিন্তু এই হুমকিটা আগেও দিয়েছে, এবার কিন্তু এখন হচ্ছে দ্য ব্যাক ইজ এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড, দেওয়াল সাথে পিঠ থেকে গেছে। এখন আমরা এখন আমাদের বাংলাদেশের কথাটা বলি। বাংলাদেশ যেটা আছে, বাংলাদেশ আগের বছরে হচ্ছে 66 লাখ টন হচ্ছে এখানে হচ্ছে আপনার হচ্ছে তেল হচ্ছে এখানে ইম্পোর্ট করেছে হচ্ছে মধ্যপ্রাচ্য, পুরো সারা বছরে রপ্তানি করেছে। এর মধ্যে আপনি দেখুন হচ্ছে আমরা হচ্ছে 15 লাখ টন হচ্ছে আমরা হচ্ছে তেল আমরা ইম্পোর্ট করেছি সৌদি আরবের থেকে এবং আবুধাবি ইউই থেকে, যেটা সরাসরি হচ্ছে যে আপনার হচ্ছে এই হরমুজ প্রণালী থেকে আসে। বাকি যে আমাদের এখানে তেলের যেখানে আছে 52 যেখানে লাখ টন যে মেট্রিক টন, যেটা মেট্রিক বিলিয়ন ব্যারেলস যেটা, ওগুলো কিন্তু আমরা ইম্পোর্ট করি হচ্ছে আপনার এই দক্ষিণ পূর্ব এশিয়া, মানে হচ্ছে চীন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ইন্ডিয়া থেকে ওই পরিশোধিত তেলটা করি। কিন্তু এই তেলটিও কিন্তু আখেরে মধ্যপ্রাচ্য থেকে আসে, ক্রুড অয়েলটা আসে, ওটাকে আমরা ডিফাইন করে নিই এবং আমাদের এখানে পরিশোধিত তেলটা আসে, কিন্তু ওটাও তো আসে হচ্ছে হরমুজ প্রণালী থেকে, সোর্সটা ওইটা। এবং 2 নম্বর হচ্ছে আমরা গ্যাস যেটা আনি, যেটা হচ্ছে আমাদের যে আমাদের গ্যাসটাও কিন্তু আমরা আমদানি করি হচ্ছে কাতার থেকে, এলএনজি যেটা, এবং হচ্ছে এলপিজিও কিছু আমরা এখানে আমদানি করেছে বাহরাইন থেকে। তো এখন সবগুলোই কিন্তু আমাদের তেলের নির্ভরশীলতা কিন্তু হচ্ছে পুরোপুরি হচ্ছে আমাদের হচ্ছে এখানে হচ্ছে মিডল ইস্টের থেকে। এবং এইটা যদি এখানে হচ্ছে যে আমাদের সংঘাতের সম্ভাবনা বাড়ে, তাহলে কিন্তু হচ্ছে যে আমাদের কিন্তু আমাদের তেল এবং গ্যাসের যে যদি আমদানি যদি করতে এখানে যদি আমাদের আরও বেশিটা উচ্চ মূল্য দিতে হয় বা আমাদের রিরাউটিং করতে হয়, কারণ ইরানে হচ্ছে খার্গ আইল্যান্ড থেকে হচ্ছে বেশিরভাগ হচ্ছে রপ্তানি করায়, 90% হচ্ছে এটা ওখানে বেশিরভাগ তেল রপ্তানি করায়, আরেকটা হচ্ছে ইউই থেকে করায়, ফুজাইরা আইল্যান্ড থেকে। এই রিরাউটিং করার জন্য আমাদের আরও বড় ট্যাঙ্কারে যেতে হবে এবং এই বড় ট্যাঙ্কার করতে গেলে কিন্তু আমাদের খরচটা বেড়ে যাবে। অলরেডি ট্যাঙ্কারের কিন্তু আগে $20,000 পার ডে দিতে, এখন হচ্ছে $47,000 হয়ে গেছে। এখন এইগুলোর রিরাউটিং করা এবং এগুলোর ইন্স্যুরেন্সটা বেড়ে গেছে, প্রিমিয়াম চার্জটা বেড়ে গেছে, এগুলোর জন্য কিন্তু বাংলাদেশে কী হবে, আমাদের আমদানির খরচটা বেড়ে যেতে পারে এবং আমদানি খরচটা বেড়ে যাওয়ার পরে হচ্ছে কি আমাদের টাকার উপর চাপটা পড়বে এবং মূল্যস্ফীতিতে পারবে, আবার হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের চাপ পড়বে। কিন্তু একটা খুশির খবর হচ্ছে যে আমাদের বোধহয় আমাদের একটা এই এখানে হচ্ছে এই জাহাজের ট্যাঙ্কার এটা আসছে হচ্ছে এমটি নর্ডিক ফ্রিডম, এটা হচ্ছে অলরেডি হচ্ছে 1 লাখ টন তেল দিয়ে অলরেডি হচ্ছে হরমুজ প্রণালী পার হয়ে গেছে। এখন দেখার কথা হচ্ছে যে আমাদের হচ্ছে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির আরেকটা 1 লাখ টনের তেল আছে, যেটা হচ্ছে জুলাই 7 তারিখে আসার কথা। এটা যদি এখন উত্তরোত্তর যদি কনফ্লিক্টটা বাড়ে, তাহলে কিন্তু সমস্যা হবে। আর হরমুজ প্রণালীটা বন্ধ করা থেকে কিন্তু এই ঘটনায় কিন্তু কয়েকটা জাহাজ কিন্তু ফিরে গেছে অলরেডি কিন্তু আপনার 35টা ট্যাঙ্কার কিন্তু এটা হচ্ছে রিরাউটিং করেছে। এবং আরেকটা সমস্যা হয় কি, এখন কিন্তু উভয় পক্ষে কিন্তু একজন আরেকজন সিগন্যাল জ্যাম করছে, তো ট্রান্সপন্ডার ছাড়া জাহাজ কিন্তু এখানে চলতে পারে না। 2টা জাহাজের মধ্যে অলরেডি 4টা জাহাজের মধ্যে সংঘর্ষ হচ্ছে বা ট্যাঙ্কারের মধ্যে, সো এইরকম একটা প্রবাবিলিটি আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে ইরান যে হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করবে, ওরা করতে পারে, কেন ওটা করছে হচ্ছে ওই যে ফাস্ট মুভিং স্পিড বোট আছে, সাবমার্সিবল বোট আছে এবং সাবমেরিন দিয়ে এখানে হচ্ছে ওরা মাইন্স লে করতে পারে, বা ড্রোনের সোয়ার্ম দিয়ে এখানে হচ্ছে সোয়ার্ম অফ ড্রোনস যেটা আছে, এরিয়াল ড্রোনস দিয়ে ওরা কিন্তু হচ্ছে জাহাজগুলোকে বা ট্যাঙ্কারগুলোকে আক্রমণ করতে পারে, এটা হচ্ছে আন্দাজ করা হচ্ছে। সমস্যা হচ্ছে চীন কিন্তু হচ্ছে এখন ওদের নির্ভরশীলতা যদিও ইরানের তেলের উপর কমিয়ে দিয়েছে, কিন্তু ওরা কিন্তু চীন নির্ভরশীলতা আবার বাড়িয়ে দিয়েছে হচ্ছে সৌদি আরব এবং ইউএই এবং ওমান থেকে। তো চীনও কিন্তু চাইবে না হচ্ছে যে হরমুজ প্রণালীটা বন্ধ হোক, সেটাই বলছে চীনের উপরেও এটার কিন্তু প্রভাব পড়বে। যদি এবং ইরানের সাথে চীনের একটা মিত্রতার সম্পর্কের কথা আছে, কিন্তু ইরান এবং চীন কিন্তু আখেরে কিন্তু তার
অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় মূল priority। লক্ষ্য তো থাকে। এখন হচ্ছে তো, এবং চীন কতটুকু এখানে সাহায্য করবে, মানে একটা হচ্ছে মুখের বুলি বা হচ্ছে অর্থনৈতিক অ্যাসিস্ট্যান্স বা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল এখানে ভিটো করা ছাড়া, এবং রাশিয়াও কিন্তু হচ্ছে যে, এখন আমি জাস্ট একটা কথা বলে দিই, আমরা জানি যে রাশিয়া অনেক সেখানে সাপোর্ট পেয়েছে ইরানের কাছে হচ্ছে ক্ষেপণাস্ত্র, ড্রোনস ইত্যাদি, কিন্তু এখন প্রেসিডেন্ট ট্রাম্প আর সাথে ভ্লাদিমির পুতিনের হচ্ছে পোয়াবারও হয়ে গেছে, কেন উনি কিন্তু হচ্ছে ইউক্রেনের যুদ্ধে বিন্দুমাত্র চিন্তিত না, কেন ওনার ইউরোপিয়ান সব হচ্ছে মিত্রদেরকে উনি এক অর্থে অ্যাবান্ডন করে গেছে, এবং সেই অর্থে কিন্তু রাশিয়া মুখে মুখে কন্ডেম করবে। যেমন আমি এটা একটু জানতেও চাই যে আরাকচি যে গেল বা সেই বৈঠকটাতে কোনো ওখানে কিছু মুখে পাচ্ছেন মুখে কিনা? বললো হচ্ছে আনপ্রোভোকড এখানে অ্যাগ্রেশন, স্ট্রংলি কন্ডেম করি, কিন্তু তার সাথে সাথে উনি, আমরা কিন্তু দেখলাম উনি কিন্তু ইউক্রেনের রাজধানী কিয়েভে কিন্তু আক্রমণ বাড়িয়ে দিয়েছে। উনি চাইছে যে উনি ইউক্রেনের সাথে যে আনফিনিশড বিজনেসটা যখন হচ্ছে পুরো বিশ্বের যখন হচ্ছে নজর ওইদিকে আছে, উনি যুদ্ধটা শেষ করতে চাচ্ছে। তো আমার মনে হয় না যে রাশিয়ার এটা একটা লেভেলের পর্যন্ত ওরা কিন্তু ডিরেক্টলি মিলিটারি ইনভলভমেন্ট হবে, এটা সম্ভাবনা আপাতত কম। আচ্ছা, আমি জনাব সিরাজুল ইসলাম, এবার আপনার কাছে একটু আসি। আমরা প্রশ্নটা যদি এইভাবে বা জানতে চাওয়াটা যদি এইভাবে করি যে এর আগে আমরা দেখেছি ইরাকের যুদ্ধ, নিশ্চয়ই মনে আছে, একটু পেছনে গেলাম, সাদ্দাম হোসেন, পুরো বিশ্ব সেই যুদ্ধ দেখেছে। সাদ্দাম হোসেন এক ধরনের, সবসময় আমরা দেখেছি তার কণ্ঠে কখনো এমন ছিল না যে তিনি হেরে যাচ্ছেন যুদ্ধের, হয়তো তিনি বলেছেন নিয়মই হয়তো এরকম। তো ইরাকের সেই পরিণতি আমরা শেষমেশ দেখেছি। ইরানের ক্ষেত্রে আপনি কি কোনো ভিন্নতা পাচ্ছেন, নাকি এরকম হুঙ্কারি পেছনে বা হুঙ্কারের পেছনে অন্য কিছু, না ইরাকের পরিণতি, আমি এভাবে বলতে চাই না ইরাকের পরিণতি বরণ করতে হবে, না ইরান একটু অন্যরকম বা ভিন্ন কোনো পন্থা রয়েছে বা ইরান? বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আমি এই প্রশ্নের জবাবে আমি এই কথাই বলবো প্রথমে, যে দেখেন আমি সবসময় বলি, সবসময় বলতে মানুষও চিন্তা করে যে ইরাকের মতো হবে কিনা। হ্যাঁ, আমি সেই কথারই জবাব দিচ্ছি আপনাকে। আমি অনেকদিন ধরে এই কথাটা বলি যে আমেরিকা যার শত্রু, বন্ধু, তারা শত্রুর প্রয়োজন নেই। আমেরিকা যার বন্ধু, তারা শত্রুর প্রয়োজন নেই। আপনার নিশ্চয়ই মনে আছে যে ইরাকের খুব খুব বড় বন্ধু ছিল আমেরিকা, এবং ইরাককে, বিশেষ করে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামকে ওই রকম ফুলিয়ে ফাঁপিয়ে অনেক উচ্চে তুলে ধরার জন্য এই আমেরিকাই ব্যবস্থা বলছেন যে সাদ্দাম বানিয়েছে, এবং সাদ্দাম বানিয়েছিল এই আমেরিকা, এবং সাদ্দামকে দিয়ে ইরানের শিশু বিপ্লবকে ধ্বংস করার জন্য ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল 8 বছর, এবং সেই যুদ্ধটা 8 বছর চলেছিল, এবং সেই যুদ্ধে ইরানের লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, সহায় সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। কেমন? তো ইরান আমেরিকার কোলে ওঠেনি, সাদ্দাম কোলে উঠেছিল, পার্থক্যটা এখানেই। আর সাদ্দামের কণ্ঠ আর ইরানের কণ্ঠ এক হবে না, এই কারণে বলছি যে সাদ্দামের হাতে অস্ত্রপাতি, সামরিক শক্তি ছিল, কিন্তু সোকল্ড গণতান্ত্রিক যুদ্ধ করাতে আমেরিকা তার সমস্ত নেটো মিত্র সবাইকে, বিশ্ববাসী সব দেশকে নিয়ে আসো, এই সন্ত্রাসী বা এই উগ্রবাদী বা এই ফ্যাসিস্ট বা এই বেয়াড়া লোকটাকে শায়েস্তা করতে হবে, একে ধরো, মারো এবং ওর শেষ করে দাও। সাদ্দামের পরিণতি সেই কারণে ওইরকম হয়েছিল। প্রথম যুদ্ধে সাদ্দামকে একেবারে দুর্বল করে দেওয়া হয়েছে, পরবর্তীতে নিষেধাজ্ঞা দিয়ে তাকে কূটনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে একেবারে চেপে ধরে, একেবারে হাতে পায়ে দড়ি বেঁধে, তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে তাকে ফিনিশিং দেওয়া হয়েছে, একেবারে গলা টিপে হত্যা করা হয়েছে। কিন্তু এবং তার বিরুদ্ধে কি অভিযোগ তোলা হয়েছিল? যে গণবিধ্বংসী মারণাস্ত্র আছে, তার মানে পরমাণু এবং বায়োলজিক্যাল কেমিক্যাল, পরবর্তীতে পাওয়া যায়নি সে কথা তো আছে। সেই কথা ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার নিজে স্বীকারও করে যে আমরা মিথ্যা কথা বলেছিলাম। তো এই সমস্ত স্বীকারোক্তির কারণে ইরানের ব্যাপারে বিশ্ববাসীর সামনে কিন্তু ধারণা পরিষ্কার। এছাড়া আর একটা জিনিস বলি যে সাদ্দামের পতন যখন হয়েছে, বা সাদ্দামের পতন এবং সাদ্দামের ইরাকে যে ফিনিশিংটা দিয়েছে, যে টাইম, যে প্রেক্ষাপট এখনকার, সেই টাইম এবং সেই প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। 90-এর পরপরই সাদ্দামের দেশে আক্রমণ চালিয়েছিল আমেরিকা, এবং তখন কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের সময় পতন হয়ে গেল। তখন আমেরিকার বিপক্ষে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো দেশ ছিল না, কিন্তু এখন বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন।
সাদ্দাম কোনো বলয় গড়ে তোলেনি, ইরান কিন্তু চীন রাশিয়ার সাথে বলয় গড়ে তুলেছে। সাদ্দাম ব্রিক্সের মতো, সাংহাই সহযোগিতা পরিষদের মতো বা মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে রাশিয়া যে সমস্ত সংস্থা গড়ে তুলেছে বা ইকো এইরকম কোনো সংস্থার সদস্য ছিল না, ইরান কিন্তু সে সমস্ত সংস্থার সদস্য। পাশাপাশি ইরানের ভেতরে যে স্ট্যাবিলিটি আছে, পলিটিক্যাল স্ট্যাবিলিটি, অর্থনৈতিক স্ট্যাবিলিটি, তার যে সক্ষমতা আছে, সামরিক সক্ষমতা, সাদ্দামের কিন্তু সেই অবস্থা ছিল না একটা পর্যায়ে গিয়ে। আচ্ছা, পাশাপাশি এখানে যদি ধর্মীয় এবং তার অভ্যন্তরীণ বিষয়টা যদি আমরা দেখি এবং ধর্মীয় বিষয়টা, সোশ্যাল সিকিউরিটির যে ব্যাপারটা, ইরানের যে সোশ্যাল সিকিউরিটি, এটা অসম্ভব রকমের সামাজিক নিরাপত্তা, অনেক বেশি নিরাপত্তা, এইটা ইরানের জনগণ এনজয় করে। অতএব ইরানের সরকারের বিরুদ্ধে যদি কারো কোনো বক্তব্যও থাকে, তাহলে এই জায়গায় বলবে যে নো, আমাদের গভর্নমেন্ট আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছে, অভ্যন্তরীণ নিরাপত্তা। পাশাপাশি যে ধর্মীয় যে চেতনাটা, ইরানে শিয়া মাযহাব ছিল সংখ্যাগরিষ্ঠ, অথচ সাদ্দামের তাদেরকে ডিপ্রেসড করা হয়েছিল, তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল। ইরাক থেকে বহু লক্ষ লক্ষ শিয়া মুসলমান ইরানে, সিরিয়ায়, বিভিন্ন দেশে চলে যেতে বাধ্য হয়েছিল, তারা নির্বাসিত জীবনযাপন করত। কিন্তু ইরানে 95% মতো প্রায় শুধু শিয়া মুসলমান, যারা ধর্মীয়ভাবে ঐক্যবদ্ধ। পাশাপাশি ইরানি জাতীয়তাবাদ যেটা, ইরাকে এই ধরনের জাতীয়তাবাদ ছিল না। ইরানি জাতীয়তাবাদ যেটা, এটা কিন্তু মারাত্মক রকমের একটা ইরানি জাতিকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে মারাত্মক রকমের একটা ভূমিকা পালন করছে। সেটা মারাত্মক বলতে আমি পজিটিভ অর্থে বলছি, এটা ইতিবাচক ভূমিকা পালন করছে। পাশাপাশি সর্বশেষ এত কিছু দিয়ে এত যুদ্ধ করা যাবে না, যুদ্ধের জন্য তার সামরিক শক্তি প্রয়োজন, অর্থনৈতিক শক্তি প্রয়োজন, মানে ভৌগোলিক কৌশলগত একটা চমৎকার অবস্থান এটাও থাকা দরকার। এর সমস্ত সব কিছুই ইরানের হাতে। যেমন সামরিক সক্ষমতার বিষয়টা যদি আমি তুলে ধরি, দেখেন 2020 সালে কাসেম সোলেমানিকে, জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করার পর ইরাকে যে মার্কিন সামরিক ঘাঁটি, যে ঘাঁটি থেকে ইরানের জেনারেল সোলেমানিকে হত্যা করা হয়েছিল, সেই মার্কিন ঘাঁটি আপনার আইন আল আসাদ ঘাঁটি, সেই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেই ঘাঁটিকে একেবারে গুঁড়িয়ে দিয়েছিল ইরান। এখন মধ্যপ্রাচ্যের আজকেই আমরা যেটা আপনি বলছিলেন অনুষ্ঠানের শুরুতে, যে ব্রেকিং নিউজ দিয়েছেন, আপনার কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং আপনার ইরাকের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান, মার্কিন ঘাঁটিতে। এগুলো কিন্তু ইরানের সামরিক সক্ষমতার প্রমাণ। পাশাপাশি দেখেন, আমেরিকা যে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে ইরানের পরমাণু স্থাপনাগুলোকে ধ্বংস করে দিতে চেয়েছে, কতটুকু ধ্বংস হয়েছে সেটা কম বেশি আমরা সবাই জানতে পেরেছি। পাশাপাশি সেখানে কোনো তেজস্ক্রিয়তার বিষয় কিন্তু পাওয়া যায়নি। পাশাপাশি আমি বলি, ইসরায়েল ছিল অপরাজিত একটা শক্তি, দুর্ভেদ্য, তার আয়রন ডোম কেউ ভেদ করতে পারে না, তার গায়ে কেউ হাত তুলতে পারে না। কিন্তু আমরা গত 11 দিনে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের যে হামলা এবং তার হামলার কারণে যে ধ্বংসযজ্ঞ হয়েছে এবং মানুষও মারা গেছে বাংকারে থাকার পরে, এই সমস্ত প্রত্যেকটা বিষয় প্রমাণ করে এবং পরিষ্কার হয় যে তার ইরানের সামরিক সক্ষমতা কত। অতএব ইরানের এই বক্তব্য, এই অবস্থান, এবং সে জেনে বুঝেই এই অবস্থানে গেছে, এগুলো কিন্তু শুধুমাত্র ফাঁকা বলি না, তার প্রমাণ সে দিচ্ছে। এবং ইরান কিন্তু বলেছে, যুদ্ধ তোমরা শুরু করেছো, শেষ করব আমরা। ইরানের হাতে কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করার মতো একটা সক্ষমতা আছে এবং তার হাতে এই টুলসটা আছে। নট অনলি দ্যাট, আমরা শুধুমাত্র হরমুজ প্রণালী নিয়ে কথা বলছি, আমরা পাশের আর একটা প্রণালী নিয়ে কথা বলছি না। আমি বলি সেটা হচ্ছে বাব আল মানদেব প্রণালী। আপনার হরমুজ প্রণালী দিয়ে বের হয়ে যে জাহাজগুলো আপনার পশ্চিমা দেশে যাবে, ইউরোপে যাবে, আমেরিকায় যাবে, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকায় যাবে, সেইটা হচ্ছে বাব আল মানদেব প্রণালী। অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে বের হয়ে ওমান সাগর হয়ে, অ্যারাবিয়ান সি বাম পাশে থাকলো পাকিস্তান উপকূলে, ভারত মহাসাগর হয়ে হাতের ডানে ঘুরলেই কিন্তু আপনার বাব আল মানদেব প্রণালী, আপনার ইয়েমেনের যে উপসাগরটা, এইটা কিন্তু হুতিদের কন্ট্রোলে। এই বাব আল মানদেব প্রণালী, এটাও কিন্তু হরমুজ প্রণালীর মতো আর একটা সরু প্রণালী। এই প্রণালী পার না হয়ে কোনো জাহাজ পশ্চিমা জগতে, বেশ কয়েকটি, আমি বিশেষ করে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনি দর্শকদেরকে বোঝাতে, অবশ্যই এই জিনিসগুলো না বুঝলে এখানকার জিও পলিটিক্স বুঝতে পারবে না, শুধুই মাত্র বিভ্রান্তির ভিতরে থাকবে। এই যে বাব আল মানদেব প্রণালী, এই বাব আল মানদেব প্রণালী হরমুজ প্রণালীর মতো একটা প্রণালী। এই প্রণালী পার না হয়ে
পশ্চিমে কোনো জাহাজ যেতে পারবে না। এই প্রণালীটার কন্ট্রোল কিন্তু হুতিদের হাতে। এই হুতিরা একেবারে সরাসরি ইরান দ্বারা সমর্থিত, ইরানের অনুগত বাহিনী, এবং যারা গাজা যুদ্ধ শুরু করার পরের থেকে এখনো পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং ইসরায়েলকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য কিন্তু এই ইয়েমেন এবং এই হুতিরা ভীষণভাবে রোল প্লে করেছে, এখনও করে যাচ্ছে। এবং তাদের সাথে ফাইনালি কিছুদিন আগে এই ডোনাল্ড ট্রাম্প চুক্তি করতে বাধ্য হয়েছে ইয়েমেনের হুতিদের সাথে যে তোমরা আমাদের জাহাজের উপরে হামলা চালিও না, আমরাও ইয়েমেনে হামলা বন্ধ করলাম। হুতিদের সক্ষমতা সেক্ষেত্রে এই বাব আল মানদেব প্রণালী এবং হরমুজ প্রণালী, দুটো প্রণালী বেসিক্যালি আমরা দেখব ওটা হুতিদের কন্ট্রোলে, ওটা বেসিক্যালি ইরানের কন্ট্রোলে। ফলে হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালী, এই দুটো প্রণালী কন্ট্রোলে থাকার কারণে এবং রেড সি অর্থাৎ লোহিত সাগর এবং পার্সিয়ান গালফ, পারস্য উপসাগর, এই দুটো সাগরের কন্ট্রোল বেসিক্যালি ইরানের হাতে থাকার কারণে পৃথিবীর কোনো শক্তি এখানে সুবিধা করতে পারবে না। ফলে এখানে চীন কি বললো এবং রাশিয়া কি বললো, তাদের ইরানের পাশে থাকবে কি থাকবে না, ইরান ডোন্ট কেয়ার। ইরান এটা বিবেচনা করে না। ইরান, আমি আলোচনার ভিতরে অপেক্ষা বলছিলাম যে ইরান জানে যে আমার পাশে কেউ থাকবে না, ধরে নিয়েছে। এই যে কেউ থাকবে না এইটা ধরে নিয়েই সে তার কাজ করেছে এবং নিষেধাজ্ঞা মোকাবিলার কাজ একইভাবে করেছে, সামরিক সক্ষমতার কাজ একইভাবে করছে। এবং এখন ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যে যুদ্ধটা, সেই যুদ্ধটাই ধরেই নিয়েছে ইরান যে আমি একা, আমার পাশে কেউ নেই, আমাকে আমার যুদ্ধ করতে হবে। অথবা মাহবুবের কাছে এই বিষয়টা একটু জানতে চাই যে ইরান, তিনি যেটা বলেছেন যে ইরান আসলে একাই লড়ছে এখন পর্যন্ত, আমরা রাশিয়ার কথা শুনছি, চীনের কথা শুনছি। জনাব সিরাজ যেটা বললেন যে ইরান একা জেনেই লড়ছে, ব্যাপারটা কি তাই? মানে তার কোনো বন্ধু আসবে না? অনেকটাই সত্য, অনেক কিছুটা না, অনেকটাই সত্য। কারণ কি, ইরান তো যুদ্ধ বা ইরানের ব্যাপারে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি, এটা আজকে তো না, এটি বহুকাল আগে থেকে, যখন থেকে ইরানের বিপ্লব হয়েছে, বিশেষ করে তখন থেকে 80-র দশক থেকে এটা শুরু হয়েছে। কারণ আমেরিকা যে কারণে ইসরায়েলকে এখানে লালন করছে, সেই কারণটার জন্য যে থ্রেট, সেই থ্রেটটা আমেরিকা শত্রু হবে, খুবই সহজ ইকুয়েশন, এবং সেটাই হয়ে আসছে। অন্যরা সবাই আপোষ করেছে বা তারা স্ট্র্যাটেজি অবলম্বন করেছে, আমরা আপোষ নাই বললাম। এখানে একটা বিষয় সিরাজ ভাই যেটা বলেছেন, আপোষী আমি বললাম, আপোষী বললাম, কিন্তু আমরা একটু ডিপ্লোম্যাটিক হই আর কি। আচ্ছা, যে জায়গাটা গুরুত্বপূর্ণ, কারণ ফরেন পলিসিতে তো আপোষ জায়েজ, তো আপোষ জায়েজ তো ফরেন পলিসিতে। আচ্ছা, তো এখন যেই জায়গাটা হচ্ছে ইরানের যে জিওগ্রাফিক্যাল যে লোকেশন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইরানের অবস্থানটা কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে, তারা ল্যান্ড দিয়ে কেউ এখানে খুব মানে ইনভাইট করতে পারবে এমন নাই, কারণ পাহাড় পর্বত এক পাশ, বড় পাহাড়। তারপরে আধুনিক যে সামরিক যে শক্তির মধ্যে একটা গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে আপনার সমুদ্র, সেটি কিন্তু স্ট্র্যাটেজিক্যালি তাদের হাতে। সুতরাং অনেকটা অংশ, যদি এখানে আরও অন্য স্টেক হোল্ডার আছে, অন্য দেশ আছে, তারাও রোল প্লে করবে, কিন্তু যেহেতু তাদের সাবমেরিন আছে, মাইন আছে, সুতরাং এটা যেটা উনি কিছুটা বলেছেন, এখন একমাত্র ভরসার জায়গাটা হচ্ছে মানে আমেরিকার জন্য শক্তির জায়গাটা হচ্ছে উপর দিয়ে আকাশপথ। সেখানে গত 10 দিনের যে, আমরা তো শুরুতেই বলেছি যে ইরানের কাছে কি আছে, এটা আমরা আসলে জানি না। এটা হচ্ছে ইনফরমেশন, ডিসইনফরমেশন, গুজব, অনেক কিছু আছে। ইরানের কাছে কি আছে এটাও অনেকটা স্পষ্ট। যুক্তরাষ্ট্র কতটুকু করতে পারবে, সেটা নিয়ে ক্ষতি সাধন করেছে, এটা আমরা অ্যাকচুয়ালি জানি। আরেকটা বিষয় আছে, আমেরিকা মানে একটা আমরা বলবো উম্মাদ সরকারের হাতে পড়েছে, উম্মাদ মানে ট্রাম্প পাগলার হাতে পড়েছে। কিন্তু এর অর্থ এই না যে বিশ্ব পলিটিক্স তো এখনো আছে, এখনো অনেক নেগোসিয়েশন বাকি আছে, তাকে তো চলতে হবে। কোন আধুনিক রাষ্ট্র তো কেউ একা না, সবাই কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট। খবর বেরিয়েছে, ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিচ্ছে যে আমেরিকার পক্ষ থেকে আরবদের মাধ্যমে ইরানকে বলা হয়েছে যে তোমরা বলো ইরানকে যে ইসরায়েল এই হামলা বন্ধ করতে প্রস্তুত। আচ্ছা, আরেকটা বিষয় আছে, সবাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমার কাছে মনে হয় যে ট্রাম্প যেই কারণে যেই যুক্তি দেখিয়ে ইসরায়েলকে সমর্থনে এগিয়ে আসলো, কিন্তু সেটি হচ্ছে পারমাণবিক বোমা সম্ভাবনা, তারা শক্তিধর হয়ে যাচ্ছে বা যে কোনো, এটা তো বহু আগে থেকে বলছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানে ওদের জন্য আমেরিকার জন্য নেগেটিভ বিষয় বলে আমরা বিশ্ব মিডিয়াতে দেখেছি, সেটি হচ্ছে তাদের যে নিরাপত্তার যে বিশেষজ্ঞ বা নিরাপত্তা দায়িত্বে তুলসী গেবার্ড, তাকেও তো তিনি বিশ্বাস করছেন না। তার সে জানে না, সে সব সত্য তথ্য জানে না। তাহলে এরকম একটি তার দ্বারা তার সরকারের অংশ, তার নিরাপত্তার মানে একজন ব্যক্তি টিম, তারা বলছে না ইরান এখন এই মুহূর্তে পারমাণবিক কোনো অ্যাক্টিভিটিতে নাই, যেটি তারা বলছে সেটাই ঠিক। তো
তো সেটিকে অস্বীকার করছে। সুতরাং এই চাপ তো তৈরি হবে। আপনি অ্যাপারেন্টলি হয়তো মানে কাউন্টার হচ্ছে, এখানে বোম মারছে, মিসাইল মারছে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দুটোর যে কোনো একটা ঘটবে আমরা আশা করতে পারি। এবং এটা হয় এটা নেগোসিয়েশনের দিকে চলে যাবে, আর যদি নেগোসিয়েশনের দিকে চলে না যায় বা যেই গ্লোবাল যেই নেক্সাস বা আরো তো পার্টি আছে এখানে পৃথিবীতে, আরো শুধু ইসরায়েল এক পাগল না, তো আরো পাগল আছে, আরো সুস্থ মানুষ কেন মধ্যপ্রাচ্যের বেশিরভাগ রাষ্ট্র চাই হচ্ছে যে ইসরায়েল তাদের এই নোংরা কাজটা করে ফেলুক এবং ওদের পথে কাটা সরে যাক। এই জন্য সৌদি আরবিয়া আছে, ইউএই আছে, কুয়েত আছে, এক অংশে কাতার আছে, ইজিপ্ট আছে, সবগুলো এখানে আমরা যেমন ইসরায়েলের ধ্বংস চাই, বা ইসরায়েল ধ্বংস বলবো না, আমরা যেমন ইসরায়েলের একটা শাস্তি চাই, ইসরায়েল নামক একটা বিস্ফোরা এখান থেকে উঠে যাক সেটা চাই। আবার ইরানকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু প্রচুর কয়েকটা মুসলিম ওয়ার্ল্ড পড়ে আছে, মুসলিম বিশ্বর কয়েকটা পড়ে আছে। সুতরাং এই খেলাটা কোথায় গিয়ে থামে আমরা দেখতে চাই। তবে আমার ব্যক্তিগত মানে যেটা ধারণা, আমেরিকা যেটা ভাই খুব বলেছেন যে ইরাককে যেভাবে একচেটিয়া করে, মানে তখন সে ছিল আসলে ইউনিপোলার ওয়ার্ল্ডের একটা মানে খেলোয়াড় ছিল, এখন কিন্তু রাশিয়া একটা ফ্যাক্টর, রাশিয়া চীন বড় ফ্যাক্টর, ইকোনমি ফ্যাক্টর। সুতরাং চীন আপনি যতই বলুন না চীন আসবে না, চীন হয়তো ওরা হয়তো বা ইরানে সরাসরি হয়তো কিন্তু আপনি ইকোনমিক ডিপ্লোমেসি তৈরি করবে, ইকোনমিক ডিপ্লোমেসি তারা হয়তো সরাসরি যুদ্ধে অংশগ্রহণ নাও করতে পারে, কিন্তু করবে না, সাপোর্ট করবে, কিন্তু অর্থনৈতিক যুদ্ধে নিশ্চয়ই। এবং আপনি একটা কথা আমি যদি ভাইয়ের সাথে এখানে বলে দিই, আমরা অনেকটা ভুলে যাচ্ছি, ট্রাম্প ইজ এ পলিটিশিয়ান এট হার্ট। ওর কিন্তু কিছু অভ্যন্তরীণ কারণও ছিল, কারণ ট্রাম্পের তো আগের রেজিমের সময় তো ইসরায়েল বড় চাপ দিয়েছিল, বাইডেনকেও চাপ দিয়েছে, তো এবার কেন করলো? আপনি ভুলে যাচ্ছেন ট্রাম্প কিন্তু অ্যাটেনশন ডাইভার্ট করতে যাচ্ছে। কারণ কিছুদিন আগে লস অ্যাঞ্জেলেসে কিন্তু বিশাল আকারে কিন্তু রেস রাইট হলো, দাঙ্গা হলো, এবং এটা নিয়ে কিন্তু হচ্ছে ট্রাম্পের সরকার এখানে কিন্তু হচ্ছে অনেক সমালোচনা করছে। ওদের আইস যেটা ইমিগ্রেশন যে এখানে এনফোর্সমেন্ট, এটা আইসের অ্যাক্টিভিটি এগেইনস্টে কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু হচ্ছে প্রায় মানে হচ্ছে যেখানে হচ্ছে বিভাজন হয়ে গেছে, গভীর বিভাজন হয়ে গেছে। এবং এর জন্য এবং হচ্ছে যে ট্যারিফ যেখানে যে পলিসিটা সে করলো এখানে, যে এখানে গ্লোবাল ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফে, তারপর তো চায়নার সাথে ওরা ব্যাকডাউন করে নেগোসিয়েশন করতে হচ্ছে। তো এইগুলোর অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য কিন্তু হচ্ছে এই যুদ্ধটা করতে, যেমন ট্রাম্পও চাইছে যে ইরানের রেজিমটাকে একটু উইকেন্ড করে দিয়ে একটা ফেস সেভিং একটা এখানে ইসরায়েলের জন্য দেখ, যে ইসরায়েলের স্ট্র্যাটেজিক অবজেক্টিভ হয়ে গেছে। বিনামিন নেতানিয়াহু কিন্তু খুব যথেষ্ট মানে হচ্ছে জনপ্রিয়তা কমে গেছে, কারণ 2 বছর ধরে ওদের হচ্ছে গাজাতে হত্যাযজ্ঞ চলছে, অনেক ইসরায়েলি কিন্তু প্রতিবাদ করছে। এবং হচ্ছে যদি এখন নির্বাচন হয় তার কিন্তু হচ্ছে কি অল টাইম কিন্তু হচ্ছে পোলে কিন্তু তার স্ট্যান্ডিং লো। তো সেও চাইছে যে ইরানের হচ্ছে নিউক্লিয়ার ক্যাপাসিটিটা নক আউট করে দেওয়ার পর রেজিম যদি চেঞ্জ করতে পারে তারপর সে নির্বাচনে যাক পরের বছরে, যাতে সে জনপ্রিয়তা হতে পারে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস যদি না বলি আমি, তাহলে আমার মনে দর্শকদের জন্য হবে, সৌদি আরবিয়াকে নেতৃত্বে এই মধ্যপ্রাচ্যের গালফ কান্ট্রি এই প্যালেস্টাইনের হত্যাযজ্ঞ শুরুর আগে যুক্তরাষ্ট্র ট্রাম্প আসার পরে এব্রাহাম অ্যাকর্ডটা সাইন করতে দিয়েছে, যাতে হচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এটা আপাতত পিছিয়ে আছে। ইরানকে যদি সরিয়ে দিতে পারে, আরেকটা জিনিস ওরা করতে চায়, যেটা হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অল্টারনেটিভ হচ্ছে আইব্যাক, ইন্ডিয়া মিডল ইস্ট আফ্রিকা করিডোর। এবং ওই ইন্ডিয়া মিডল ইস্ট আফ্রিকা করিডোরের জন্য এটা হচ্ছে যে ওরা যে আলাদা একটা রাউট এটা বানাতে চাচ্ছে, ওইটার মধ্যে হচ্ছে কি একটা হার্ট হচ্ছে আপনার গাজা এবং হচ্ছে ইসরায়েল। এবং ওইটার যদি যে বাধা দিতে পারতো, যেটা রাশিয়া এবং চায়নার এখানে সাপোর্টে, এটা ইরান একটা অ্যাক্টিভ রোল করতে পারতো, ওইটা হয়তো নিউট্রালাইজ করতে চাইছে। একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ওরা কিন্তু আলী খামেনিকে সরিয়ে দেওয়ার একদম ঘোষণা দিয়েছে, মেরে ফেলা বা সরিয়ে দেওয়া, কিন্তু এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারা কিন্তু এখানে রেজিম চেঞ্জ করতে চায় এই কারণে তারা নিজেদের সরকার তারা রেজা শাহ পাহলভির ছেলেকে বসাবে, সেটাই বলছিলাম। তো কেন বসাবে? কারণ তারা 80-র দশকের মানে আয়াতুল্লাহ খামেনির বিপ্লবটা তারা এখনো নিতে পারছে না তো। কখনো নিতে পারে নাই। এবং ওই যে সলিডারিটি এখনো, ঐক্য, ওই যে শিয়া সলিডারিটি এখন তাদের মধ্যে, ইরানের মধ্যে রয়ে গেছে। পৃথিবীর আর কোনো দেশে সলিডারিটি নাই তো ওই নিজেদের মধ্যে। আর তাদের এই জায়গাটা তাদের মাথা ব্যথার কারণ ইসরায়েলকে। আর দিন শেষে একটা কথা আমরা ভুলে গেলে চলবে না, যে পুঁজিবাদী রাষ্ট্রের মানে নায়ক হিসাবে আমেরিকার জন্য মার্কেটটা গুরুত্বপূর্ণ, সুতরাং অস্ত্রের মার্কেট আরো বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং একটা যুদ্ধ, আমরা অনেকে খুব মানে আশাবাদী ছিলাম যে ট্রাম্প পাগল হয়েও গত পর্যন্ত হয়তো আক্রমণ, গত আমলে সে কিন্তু খুব বেশি যুদ্ধে জড়াই নাই, যতটা বাইডেন করিয়েছে। আমরা খুব প্রশংসা, এক ধরনের মানে স্বস্তির জায়গা ছিল, কিন্তু এইবার কিন্তু সে জড়াবে। মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ওদের তো হচ্ছে, সুতরাং তার ওদের মনোপলি তো এই আপনার হচ্ছে লকহেড মার্টিন, নর্থম্যান গুডরপ, এখানে আরটিএক্স, এগুলো বা বিএই এভিয়েশন, সবগুলো হচ্ছে 5-7% উস্কে দিল কে? জি, আমি সমাধান ছিল, সুতরাং যুদ্ধ সে জড়াবে। জি, আমি একটু সিরাজ ভাইয়ের কাছে সব শেষ, আমরা 1 মিনিটে একটু বলবো, মানে ইরানের আভ্যন্তরীণ রাজনীতিতে ইরান কোনো
এটার মুখোমুখি হতে পারে কিনা, মানে ইরানের আভ্যন্তরে যে আমাদের দেশে যেমন Follow পাল্টাপাল্টি রাজনীতি, জি সেটা যে পাহলবির কথা যেটা বললেন। দেখেন রেজা সাহেব আজকে ৪৫ বছর ইরানি বিপ্লব হয়েছে, ওই বিপ্লবের মধ্য দিয়েই রেজা শাহ পাহলভি উৎখাত হয়ে গেছিল। তার বেঁচে থাকা ছেলেটা এখন ক্ষমতায় ফিরতে চায়, আর আমেরিকা আর ইসরায়েল ইরানের গভর্নমেন্ট চেঞ্জ করে দিয়ে তাকে পুনর্বহাল করতে চায়। আসলে তাকে পুনর্বহাল মানে জাস্ট একটা কলা গাছ বসানো, আর তাকে তাহলে ইরানের সরকার বিরোধীরা খুব একটা ইরানের ভেতরে সরকার বিরোধী তৎপরতা বা সরকারের বিরুদ্ধে বিপ্লব করে বড় চেঞ্জ করে দেবে এরকম কোনো অবস্থা ইরানের ভিতরে নেই। এটা হলো থাকলেও ওরা কিন্তু একতাবদ্ধ হয়েছে। এটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট। ওরা পেট্রিয়টিক। আমি দিই বা আমার পর্যালোচনা আমি দিই, সেটা হচ্ছে যে এই যে অস্ত্রের বাজারের যে কথাটা বলা হলো, অস্ত্রের ব্যাপারটা হয়েছে কি ইরানের উপর থেকে অস্ত্র বেচা কেনার বিষয়টা কিন্তু নিষেধাজ্ঞা উঠে গেছে, জাতিসংঘের যে নিষেধাজ্ঞা ছিল সেটা উঠে গেছে। এবং এই গত ৪৫ বছরে ইরান সামরিক দিক দিয়ে তাদের নিজস্ব প্রযুক্তিতে নিজস্ব কায়দায় অনেক ধরনের সামরিক সরঞ্জাম অস্ত্র তৈরি করেছে, সেটা সমুদ্রগামী জাহাজ থেকে শুরু করে একেবারে রকেট পর্যন্ত সব ধরনের। এই জায়গাটা ইরান এবং ইসরায়েলের জন্য খুব অল্প সময়ের ভিতরে প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে। ইরানের অস্ত্র তার যে সক্ষমতা অলরেডি দেখিয়েছে, গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করে, মার্কিন ঘাঁটিতে হামলা করে, ইসরায়েলের উপর হামলা করে, F-35 জঙ্গি বিমান ভূপাতিত করে, প্লাস আপনার B-2 বোমারু বিমান থেকে বোমা ফেলার পরেও তার পরমাণু ঘাঁটি পরমাণু স্থাপনা ধ্বংস হচ্ছে না। এই সমস্ত সবগুলো প্রমাণ দিচ্ছে ইরানের টেকনোলজিটা কোন পর্যায়ে। এই জায়গা থেকে ইরান একটা মানে অনেক বড় মানে শক্তি হিসেবে, সামরিক শক্তি হিসেবে আসছে। এই জায়গাটা মানতে পারছে না। তাদের অস্ত্র ব্যবসার বাজারে ধস নামবে ইরান যদি উঠে। আপনাদের তিনজনকেই ধন্যবাদ। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, শেষ করতে হবে অনুষ্ঠান। খুব চমৎকার আলোচনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজনে আমাদের আলোচনার সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।